বন্ধুরা, বর্তমান যুগে নারী এবং সোনা কেনা চাই, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই দুটো জিনিস একসঙ্গে কোনো মূল্য ছাড়াই যদি পাওয়া যায়, তাহলে যে কেউ কিন্তু তাদের নিজেদের শেষ জীবনটা সেখানে কাটাতে চাইবে। আর আজকের ভিডিওতে আপনাদের সেই দেশ সম্পর্কে জানাবো যেখানে এই দুটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে, কোনো মূল্যের প্রয়োজনও হয় না। তো বন্ধুরা, উত্তর আফ্রিকার একটি আরব দেশ হলো মৌরিতানিয়া। আর এই মৌরিতানিয়া দেশটিতেই কিন্তু দুনিয়ার সব থেকে বড় নারী বিবাহ বিচ্ছেদের বাজার বসে। এমনকি সোনার খনির সন্ধান ও পাওয়া যায় কি? প্রথম থেকে শুনে খুব চমক লাগছে, তাই তো? আরে এটা তো কেবল মাত্র শুরু। ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আরো চমক রয়েছে কিন্তু আমাদের ভিডিও শেষের দিকে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৌরিতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র এর রাজধানী হলো নওয়াব। সুতরাং এই দেশে কিন্তু প্রায় 10 লক্ষ মানুষের বসবাস করে। তবে এই দেশটি কিন্তু 1956 সালের 14 নভেম্বর ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। এই দেশটি কিন্তু আরবের এমন এক দেশ যার সম্বন্ধে কিন্তু মানুষ খুবই কম জানে। এরা হলো পৃথিবীর অন্যতম বিনম্র জাতি, যাদেরকে কিন্তু কেউ জানেই না। পৃথিবীর আরো অন্যান্য সুন্দর দেশগুলির মতো এটি একটি কিন্তু মৌরিতানিয়ার সম্পদগুলির মতো একটি হলো মৎস্য সম্পদ। এখানে কিন্তু মাছ পৃথিবীর সব থেকে দামি মাছ হিসেবে কিন্তু পৃথিবী পরিচিত। তবে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় রপ্তানি করা হয় কিন্তু এই দেশের মাছগুলো। এতে কিন্তু নানাদেক শহরে মৌরিতানিয়ার সব থেকে বড় একটি বন্দর। এই বন্দরে কিন্তু একসাথে এতগুলি নৌকা থেকে সহজে আন্দাজ করা যায় যে মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে। তবে মৌরিতানিয়া কিন্তু বাণিজ্যিক সম্পদগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন দ্বারা এই লোহা কিন্তু পরিবহন করা হয়। এই ট্রেনটি পূর্ব দিকে জোরহাট শহর থেকে নেওয়া বিবিধ শহরের সব থেকে বড় বন্দরে যায়। সেখান থেকে কিন্তু তারা বিশ্বব্যাপী লোহা, কপার, ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে। এখানকার কিন্তু মরুভূমিতে স্বর্ণের খনি লুকিয়ে রয়েছে কিন্তু সমস্ত আনাচে কানাচে। এই দেশটির কিন্তু 90% হলো মরুভূমি, যেটি মূলত সাহারা মরুভূমির একটি অংশ। সাহারা মরুভূমি হলো বিশ্বের সব থেকে বড় এবং উষ্ণ মরুভূমি, যা আলজেরিয়া, মরক্কো, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, মালি, চাদ এবং নজর জুড়ে কিন্তু বিস্তৃত। তবে এই ছোট্ট দেশটিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে কিন্তু আপনারা রীতিমতো চমকেই উঠবেন। 2016 সালে একজন ব্যক্তি এখানে ভাগ্যক্রমে স্বর্ণ খুঁজে পান, আর তখন থেকে কিন্তু এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে স্বর্ণের খনির প্রতিটা ধাপ সম্বন্ধে জানাবো। নোয়াখালী শহর থেকে উত্তর পাশে প্রায় 2 ঘন্টা রাস্তা অতিক্রম করলে কিন্তু চামড়া শহরের সন্ধান পাওয়া যায়। খননের কাজে ব্যবহৃত সকল প্রকার সরঞ্জাম এই শহর থেকে কিন্তু পাওয়া যায় বিভিন্ন রকমের সরঞ্জাম। তবে শ্রমিকরা কিন্তু এই দেশটি থেকে সমস্ত সরঞ্জাম কিনে থাকে। তবে দেশটির বেকারত্বের হারতে এই স্বর্ণের খনির অবদান কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই খনি কিন্তু সেখানকার জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য এক বড় ভূমিকা পালন করে আসছে, যার ফলে কিন্তু এই বিষয়টিকে রাষ্ট্র অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমি এই শহর থেকে আরও 1 ঘন্টা রাস্তা অতিক্রম করলে খুঁজে পাওয়া যাবে এইসব খনিজ সম্পদের ভাণ্ডার। তবে এই দেশটির যে কোনো জায়গা খুললেই কিন্তু পাওয়া যাবে সব কাঙ্ক্ষিত স্বর্ণের ভাণ্ডার। তবে শহরের এই জায়গায় কিন্তু বহু মাইল অবধি শুধুমাত্র টানেলে ছড়াছড়ি রয়েছে। আর এখানে কিন্তু প্রায় 1 কোটি গর্তকে এক একটি স্বর্ণের খনি বলা হয়ে থাকে। কি অদ্ভুত লাগছে তো দেশটি সম্পর্কে জানতে, কারণ এখানকার প্রত্যেকটি গর্ত থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। এই গর্তগুলি থেকে কিন্তু তারা মাটি ও পাথর কিন্তু উত্তোলন করে, যা পরিশোধন করে সোনা পাওয়া যায়। তবে এই প্রক্রিয়াটি কিন্তু খুবই শক্ত। এই গর্তগুলি কিন্তু অনেক গভীর এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই ব্যক্তির নাম হলো মৌলে। এই ব্যক্তি কিন্তু অনেক বছর ধরে স্বর্ণের খোঁজ করার কাজ করছিল। তিনি প্রায় 50 থেকে 100 বার এই গভীর গর্তের ভিতরে গিয়েছে। তার কিন্তু কোনো ভয়ই নেই। তিনি সর্বোচ্চ 48 মিটার গভীর গর্তে নেমেছিলেন স্বর্ণ উদ্ধার করতে। তিনি এখন গর্তের ভিতর থেকে স্বর্ণ উদ্ধার করে আমাদেরকে দেখাবেন। এনারা কখনো কখনো এই গর্তের মধ্যে 2 থেকে 3 দিন পর্যন্ত থেকে যায়, যেখানে তারা খায় এবং তারা কিন্তু ওইখানেই ঘুমিয়ে যায়। সেখানে টয়লেটও রয়েছে, কিন্তু সব ধরনের ব্যবস্থা এই গর্তেই করা হয়ে থাকে। এমনটা বলা হয় যে সেই গর্তের ভিতর যেন মাইনদারদের নিজস্ব শহরও রয়েছে। তারা গর্তের ভিতরে নামার সময় খাবার সহ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের সঙ্গে করে নিয়ে নামে। তবে এক একটি কিন্তু গর্তের ভিতর তারা আরো অনেকগুলি গর্ত খুঁড়ে থাকে। বন্ধুরা, এখানে যে পাথরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোর মাঝেই কিন্তু স্বর্ণ সব লুকিয়ে রয়েছে। এই ব্যক্তি কিন্তু পাথরগুলি দেখলে বুঝতে পারেন যে কোথায় স্বর্ণ থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে তিনি কিছু পাথর সংগ্রহ করেন। দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট স্বর্ণ দেখা যাচ্ছে। পরবর্তীতে কিন্তু এই পাথরগুলিকে উপরে আনা হয়। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, এই দেশের প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই চিন্তা যে তারা কিভাবে মাটির নিচ থেকে স্বর্ণ খুঁজে বের করবে।
তারা কিন্তু কোনো কাজকর্মই লিপ্ত থাকে না, শুধুমাত্র তারা চেষ্টা করে যে তারা কিভাবে মাটি থেকে স্বর্ণ উদ্ধার করে সেগুলো দিয়ে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। তবে এই দেশটির আনাচে কানাচে খুঁজতে পারলেই কিন্তু স্বর্ণ আপনার মিলে যেতে বাধ্য হবে। দেশটির যেখানে সেখানে স্বর্ণ কিন্তু এমনি পড়েই থাকে। তবে এই স্বর্ণ মাটির নিচ থেকে উপরে উঠানো কিন্তু এতটা সহজ কাজ না, অনেক পরিশ্রম করে কিন্তু এই কাজটি করা হয়। তবে এই স্বর্ণগুলো মাটির নিচ থেকে উঠানোর পরও কিন্তু স্বর্ণগুলো খুঁজে পাওয়া যায় না, মাটিগুলো সরিয়ে তারপর কিন্তু স্বর্ণ পাওয়া যায় এবং তাকে পরিশোধন করা হয়। যখন যে গর্তের মতো কাজ হয় তখন সেই গর্তের উপরে একটি ফ্যান এবং পলিথিনের মধ্যে নিচে অক্সিজেন সাপ্লাই করা হয়ে থাকে। এখানে একটি মসজিদও রয়েছে, নামাজের সময় এলে সকলে এই মসজিদে গিয়ে নামাজ পড়ে। তবে সবথেকে অবাক করার মতো বিষয় হলো এটাই যে নামাজ না পড়া পর্যন্ত তারা কখনোই খনিজের ভিতরে যায় না। এখানকার মানুষের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো স্বর্ণ উদ্ধার করা। এই স্বর্ণগুলির পরিশোধন করার জন্য আবার আস্ত একটা শহর রয়েছে যার নাম হলো কিন্তু আলকেমি। এখানে তারা প্রথমে পাথরগুলিকে তরলে পরিণত করে আর এই তরল পাথরগুলিকে কিন্তু জলে মেশানো হয় এবং তার মধ্যে পারদ মেশানো হয়, কারণ এই স্বর্ণের সাথে পারদ খুব দ্রুত বিক্রিয়া করে। এরপর এগুলোকে ছাঁকা হয় এবং সেখান থেকে স্বর্ণ বের করা হয়। চলুন বন্ধুরা, আমরা আবারও নোয়াখালী শহরে একটু ফিরে যাই, কারণ সেখানেই কিন্তু আজ বিচ্ছেদ হওয়া মহিলাদের সব থেকে বড় বাজার মেলে এই নোয়াখালী শহরটিতে। তবে শহরটি হলো একটি আধুনিক শহর আর এই মসজিদটি হলো এই শহরের সব থেকে প্রাচীন একটি মসজিদ। তবে এই দেশটি হলো মরুভূমি, কবি এবং সংস্কৃতির দেশ। তারা ইসলাম এবং পবিত্র কোরআন শেখে, কারণ এখানকার সব বাসিন্দাই হলো মুসলিম ধর্মের। এখানকার মানুষ বিশেষ এক ধরনের পানীয় প্রত্যেকদিন পান করে থাকে, যার আয়তাকে কিন্তু বলা হয়। এর অর্থ হলো চা। এই ঐতিহ্যবাহী চা তারা দিনে 3 থেকে 4 বার পান করে থাকে। এই চা বিশেষভাবে তৈরি করা হয়। এই চা তৈরি করার সময় তারা কাপড়ের মধ্যে ফেনা তৈরি করে, যা এই চায়ের বিশেষজ্ঞ বা স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে শহরে কিংবা মরুভূমিতে এখানে সব জায়গাতেই কিন্তু এই চা বিখ্যাত। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো কুচকুচ। আপনাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, মৌরিতানিয়া কিন্তু এই মার্কেটকে ডিভোর্স ওমান মার্কেট বলা হয়। মৌরিতানিয়ায় কিন্তু বিচ্ছেদ হওয়া মহিলাদের শতকরার হার অনেকটাই বেশি। এখানে কারো বিবাহ বিচ্ছেদ হলে তারা কষ্ট পায় না, বরং তারা এটিকে খুব ভালোভাবে আনন্দের মাধ্যমে উদযাপন করে। এখানকার মহিলাদের অবস্থা অন্যান্য সব জায়গা থেকে সম্পূর্ণই আলাদা, কারণ এখানকার পুরুষেরা অবিবাহিত নারীদের তুলনায় বিচ্ছেদ হওয়া নারীদেরকে বিয়ে করতে বেশি আগ্রহী হয়। এরকম নিয়ম কি আপনারা অন্য কোনো দেশে শুনেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এখানে বিচ্ছেদ হওয়া নারীদের বিবাহের সম্ভাবনা অন্যান্য নারীদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। বিচ্ছেদ হওয়া নারীরা এই মার্কেটে আসে এবং তারা বাড়ির সমস্ত আসবাবপত্র বিক্রি করে দেয়। আবার কিছু নারী এখানে ব্যবসা খুলে বসে এবং তারা পরবর্তীতে ব্যবসায়ী হয়ে ওঠে। তাদের এই ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে তাদের আগের স্বামীর অবদান অনেকটাই বেশি থাকে, কারণ এখানকার নারীদের মোহরানা কিন্তু বাকি রাখার কোনো সুযোগই নেই। তাই বিচ্ছেদের পর নারীরা স্বামীর বাড়ির সমস্ত আসবাবপত্র এই মার্কেটে বিক্রি করার জন্য কিন্তু নিমিষে চলে আসতে পারে। এখানকার নারীরা সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে যখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক নারী মন্তব্য করে যে বিবাহ বিচ্ছেদ কিন্তু আপনাদের জন্য দুঃখের নয়। অন্যদের কাছে এই ব্যাপারটা দুঃখের হলেও কিন্তু এই দেশের নারীদের কাছে এই কিন্তু কোনো আনন্দের বিষয়। এই বিবাহ বিচ্ছেদ হলো আপনাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। বিচ্ছেদ হলো আমাদের জন্য জীবিকা অর্থাৎ আয়ের একটি উৎস। আমরা এই বিষয়টিকে এইভাবেই দেখি। একজন নারী বিচ্ছেদের পর ব্যবসা এবং বেচাকেনা শুরু করে, যা তার আর্থিক অবস্থার অনেকটা কিন্তু উন্নতি ঘটায়, যা স্বামী থাকতে কিন্তু তারা করতে পারে না। বিবাহ বিচ্ছেদ তার জন্য কোনো সমস্যা নয়, তার বিচ্ছেদ হলে যেটা কোনো বড় ব্যাপারই নয়। এই হচ্ছে এই দেশের নারীদের জীবনযাপন। তো বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু দেশটি একটু অদ্ভুত লেগেছে, বুঝতেই পেরেছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের মায়েদের চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।